আজকের ভিডিও জামাত ইসলামের বন্ধুদের হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা হইতেছে কুইনাইনের মতো, বুঝিছাও? ডাক্তার মানুষ তো, তাই তিতা ওষুধ দিতে হয় মাঝে মাঝে। এই নির্বাচনের পরে অনেকের মনে একটা হতাশা, জামাত কি আদৌ ক্ষমতা আসতে পারবে? আসলে কিভাবে পারবে? অনেকে কইতেছে ক্ষমতায় আসলে জামাত কি করবে সেটা বলে, কিন্তু ক্ষমতায় যাইতে হইলে যা যা করা দরকার তা করে না। কথাটা খুবই মূল্যবান। এটা যারা বলতেছে তারা জামাতের শত্রু না, বরং তারা জামাতের বন্ধু। জামাত এনসিপি জোটের মধ্যে বড় ভাই যেহেতু জামাত, তাই তাদেরকেই বলি এটা, এনসিপি নিজেদেরকেও শিখতে হবে, তরুণদের দল আস্তে আস্তে শিখবে, কিন্তু মূল দায়িত্বটা জামাতের। যদি এই জোট টিকে থাকে এবং এই জোট নিয়ে যদি তারা অগ্রসর হয়, তাহলে মূল দায়িত্বটা পালন করতে হবে জামাতকেই। সেই জন্যই এই এপিসোডটা মূলত জামাতকে নিয়েই বলা। এই কারণেই এই জোটের মধ্যে মূল শক্তি এবং প্রধান শক্তি জামাতের জন্য এই জানাটা, এই পর্যালোচনাটা জরুরি। জামাত যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হইতো তাহলে এত কিছু দরকার ছিল না। জামাত একটা পরিবর্তন চায় জন্যে, এবং জামাতে ইসলামী একটা ইসলামী দল জন্যে তার ক্ষমতায় যাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ না। আমি একটা ভিডিও করছিলাম ভোটের আগে, জামাতের কাফের সাগর আমির বলতেছি এই শিরোনামে, যে আমি কেন জামাত এনসিপি জোটকে সাপোর্ট করতেছি। আজ আপনাকে বলি, ধরেন আপনি নিজের বিবেক দিয়া বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তো দুর্নীতি, লুটপাট, তাই না? কারা এটা থামাইতে সবচেয়ে বেশি কমিটেড? কার কমিটমেন্টে আস্থা রাখবেন? নিরপেক্ষভাবে বিবেককে কাজে লাগায় বলেন। বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, চোর বাটপারে ভর্তি, 59% ক্যান্ডিডেট ঋণ খেলাপি, ব্যাংকে টাকা মারছে, আর কোনোদিন শোধ দিতে যেন না হয় তাই বিএনপি ইলেকশন করছে। বিএনপি তার দলের চোর বাটপার ডাকাতদেরকে প্রোটেক্ট করতে হবে। জামাত এনসিপিতে কোনো দলের ভেতরে চোরকে প্রোটেক্ট করতে হবে না তো। এই লোকগুলো ভালো, সৎ, এনসিপির ছেলেরা তরুণ, এরাই হাসিনাকে হটাইলো, লড়াকু, আদর্শবাদী, মানুষ ভালোবাসে তাদেরকে। তো আপনি কারে সাপোর্ট করবেন? দেশের স্বার্থ যদি সবার আগে হয় তাহলে জামাত এনসিপি। জামাতের সংগঠন বিশাল, কি বিশাল বিশাল শোডাউন করলো, বেশিরভাগই শোডাউন হয়েছে বিএনপির চাইতে বড়। বাসে, ট্রেনে, লঞ্চে বাড়ি যাইতেছে, দাড়িপাল্লার স্লোগান দিয়ে দিয়া যাইতেছে। আবার শোনেন, অবশ্যই দাঁড়িপাল্লা। ইয়েস, কসবা। হ্যাঁ, এবারে পরিবেশ কেমন মনে হয় আপনার নির্বাচনের পরিবেশ? অনেক ভালো। কি জোয়ার! কিন্তু ইলেকশনে জিতলো বিএনপি, ক্ষমতায় বিএনপি। কেন কেন জামাত ক্ষমতায় যেতে পারলো না? এটা বোঝার জন্য আমরা একজন ফরাসি পলিটিক্যাল সায়েন্টিস্ট, যিনি মধ্য এশিয়া, আফগানিস্তান এবং জিহাদি আন্দোলন নিয়ে বিশেষজ্ঞ, অলিভিয়ে রয় এর সাহায্য নিব। উনি দীর্ঘদিন অধ্যাপনা করছেন। আমি একটা ক্লাস নিয়েছি সায়েন্স পথে, মাস্টার্সের, ফ্রান্সের টপ ইউনিভার্সিটি। এখন আবার আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা আপনি আবার ক্লাসও নেন? নেই তো, আমার ইউনিভার্সিটিতে ক্লাস নেই, এমবিএ, যেটি আমি পিএইচডি করেছি। এখন অবশ্য নাও লাগে না, দেশে গেলে তো মাস্টারি করে খাইতে হবে। হ্যাঁ, আমার ক্লাস করলে খারাপ লাগবে না করলে, আমি দেশে থাকতে গেলে এআইইউবি তে পড়াইতাম। যাই হোক, আবার আলোচনায় ফিরে আসি। তো অলিভিয়ার রয়ের সাথে দেখা করতে চাইছিলাম, যেহেতু ফ্রান্সে থাকে। খোঁজ নিয়ে জানলাম উনি এখনো বেঁচে আছেন, কিন্তু ফ্রান্সে থাকেন না, থাকেন ইতালির ফ্লোরেন্সে। পণ্ডিত ব্যক্তি। ওনার 3টা বইয়ের নাম বলি। দ্য ফেইলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, আজকের আলাপ মূলত এই বইয়ের থিওরির উপরে। এইটার সাথে জামাতে ইসলামীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করা যায়, আজকের আলাপ সেটা নিয়ে। ওনার একটা বই আছে, গ্লোবালাইজ ইসলাম। এখানে উনি বলতেছেন যে গ্লোবালাইজেশন ইসলামকে এক ধরনের শক্তি দিছে, গ্লোবালাইজ ইসলামিক আইডেন্টিটি দাঁড়াইতেছে, কিন্তু আরেক দিক থেকে তার নিজস্ব ভূখণ্ডের ঐতিহ্যের সাথে তার সম্পর্ককে ছিন্ন করে দিতেছে, দুর্বল করতেছে, তাকে সংস্কৃতি থেকে আলাদা করে একটা বিমূর্ত গ্লোবাল আইডেন্টিটিতে পরিণত করছে। সেই কারণে রাষ্ট্র ক্ষমতা সেই বিমূর্ত গ্লোবাল আইডেন্টিটি প্রজেক্টকে পুরোপুরি ধারণ করতে পারতেছে না রাষ্ট্রটা। আর একটু বুঝাই বলি, সব ধর্মে স্থানীয় ধর্মচর্চার একটা তরিকা থাকে, যেটা তার সংস্কৃতির খুব গভীরে প্রথিত থাকে। সেই চর্চাটা আবার অন্য দেশে চলে না।
আমি ধরেন হিন্দু ধর্মের উদাহরণ দিই, ধরেন বাঙালি হিন্দুরা দুর্গাপূজা করে, তাই না? এটা কিন্তু অন্য এলাকার হিন্দুরা করে না। এইটা তার এই মাটির কালচারের মধ্যে আছে। এরকম ইসলামে এমন কিছু চর্চা আছে বাংলাদেশে যেটা গ্লোবালি অন্য দেশে হয় না, অন্য দেশে মুসলমানরা করে না। আবার অন্য দেশে মুসলমানরা এমন কিছু চর্চার মধ্যে আছে যেটা আবার বাংলাদেশে মুসলমানরা করে না। তো এখন গ্লোবাল আইডেন্টিটি দাঁড়াইতেছে, কিন্তু স্থানীয় যে লোকজ স্থানীয় চর্চা, এইটা আন্তর্জাতিক যে ইসলামী পরিচয়, এটার মধ্যে আর থাকতেছে না, থাকা সম্ভব না। তারা জানেও না যে এরকম একটা চর্চা আছে। আর ওনারা একটা বই আছে, জিহাদ অ্যান্ড ডেথ। এইখানে যে জিহাদি অ্যাক্টিভিটিস বইলা যেগুলো চলে আর কি, এটা ধর্মের সাথে যুক্ত না, এটা আধুনিক পরিচয় সংকটের সাথে যুক্ত। এটা উনি দেখাইতেছেন। যারা ইসলামী উগ্রবাদী রাজনীতিতে আসতেছেন তাদের বেশিরভাগই আধুনিক সেকুলার শিক্ষায় শিক্ষিত। কেন এমনটা হইতেছে সেটা বুঝতে হলে এই বইটা পড়তে হবে। এটা একটা রেফারেন্স বই। আপনি এই বইটা পড়লে হোলি আর্টিজানের ঘটনা ব্যাখ্যা করতে পারবেন। অলিভার রায় তার ফেইলিয়ার অফ পলিটিক্যাল ইসলামে এবং গ্লোবালাইজ ইসলামে যা যা বলছেন তা দিয়ে জামাতের বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমস্যাগুলোকে এবং আগামী পথ চলার রাস্তাগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আজকে দেখব। রয়ের মূল কথা ছিল ইসলামপন্থী আন্দোলন রাজনীতিকে দেখতেছে একটা নৈতিক মিশন হিসেবে, একটা মরাল মিশন হিসেবে। কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়া। ইসলামী আন্দোলন দেখে নৈতিক মিশন হিসেবে, কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়ে। এই দুইটা দ্বন্দ্বই ইসলামী দলগুলোকে ক্ষমতা আসতে বাধা দেয়। রাষ্ট্রের থেকে থাকতে হলে দরকার কি কি? প্রশাসন দরকার, শক্তির ভারসাম্য দরকার, জোট ব্যবস্থাপনা দরকার, বাস্তব কৌশল দরকার। কিন্তু কেউ যদি শুধু নৈতিক ভাষায় রাজনীতি করে আর অন্যরা কৌশল নিয়ে করে, তাহলে নৈতিক দল পিছায় পড়বে। তাই হইতেছে। এখানে রয় যে সমস্যার কথা বলছেন তাকে তিনি বলতেছেন ওভার আইডিয়ালাইজেশন, অর্থাৎ অতিরিক্ত মতাদর্শিক কঠোরতা, আদর্শগত বিশুদ্ধতা, ইডিওলজিক্যাল পিউরিটি। এটা ধরে রাখতে গিয়ে বাস্তব রাজনৈতিক সমঝোতা কঠিন হয়ে যায়। এটারে রয় বলছেন নৈতিক বৈধতা বা মরাল লেজিটিমেসি। ইসলামিস্টরা মরাল লেজিটিমেসি বা নৈতিকতা ধরে রাখতে গিয়ে রাজনৈতিক কার্যকারিতা হারায় ফেলে, মানে পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। সে মরাল লেজিটিমেসি ধরে রাখে কিন্তু পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। রয় এটা বলেনি যে নৈতিকতা বেশি দিন ছিল জন্য হারিছে, তা বলেননি, কিন্তু বলছেন তাদের বিপ্লবী যে নৈতিক কল্পনা সেটা আধুনিক রাষ্ট্রের যে প্রশাসনিক বাস্তবতা এটার সাথে খাপ খায় না। অর্থাৎ সমস্যাটা নৈতিকতার না, বরং নৈতিক প্রকল্প বনাম রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের সংঘর্ষ। ধরেন ইসলামী দল যদি একটা গাছ হয়, খাড়া শক্ত গাছ হয়, আর রাষ্ট্র ক্ষমতা যদি ঝড় হয়, তাইলে ঝড়ে তো গাছ থেকে কাইট হইতে হবে, তাই না? কাইট হইতে না পারলে তো গাছটা ভেঙে যাবে। আর একটা বিষয় এটা দেখাই দিই, আমি এটা আগে বলছিলাম আমার আগের এপিসোডে, রাষ্ট্র তো আসলে একটা প্রতিষ্ঠান, তাই না? কিন্তু আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান, এটার গুরুত্ব আছে। বিষয়টা এখানে একসাথে মিলায় বুঝলে বিষয়টা আরো পরিষ্কার হবে। তো রাষ্ট্র আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান? মার্কস ভেবার উনি বলছিলেন যে, শুনছেন আমি আমার মেলা এপিসোডে বলছি, উনি বলছেন যে রাষ্ট্র হইতেছে বৈধ শক্তি প্রয়োগের একচেটিয়া প্রতিষ্ঠান। বৈধ তার মানে রাষ্ট্র মানে পিটানির ক্ষমতা, বৈধ পিটানির ক্ষমতা। তার হাতে আছে পুলিশ, আমলাতন্ত্র, গোয়েন্দা কাঠামো, আইন প্রয়োগ ক্ষমতা, সবই জোর খাটানোর কিন্তু বিষয়, জোর খাটানোর ঘটনা। রাষ্ট্র তার সার্বভৌমত্ব প্রয়োগ করে, জোর খাটায়, বুঝায়, নসিহত করে, কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করে না, সে জোর খাটায় প্রয়োগ করে। আপনি না মানলে আপনারা জেলে ঢুকাবে, আপনি না মানলে আপনারা পিটাবে। সেই জন্য রাষ্ট্র একটা নিরপেক্ষ নৈতিক মেশিন না, এটা একটা শক্তির কাঠামো। আপনি যদি একদম আদর্শবাদী অবস্থানে যান, সব দুর্নীতিবাজকে শাস্তি দেব, দলীয়করণ বন্ধ করব, তাইলে আগে থেকে রাজনৈতিক ভাবে যে বিন্যস্ত রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই হয়েছে। গ্রামসি বলছিলেন ক্ষমতা আসে হেজিমনি থেকে। হেজিমনি মানে কর্তৃত্ব, নৈতিক কর্তৃত্ব। এই কর্তৃত্ব আসে দুইটা জিনিস থেকে, জনসম্মতি আর বল প্রয়োগ। হাসিনা পালাইলো কেন? কারণ তার বল প্রয়োগের খুব কার্যকর মেশিনারি ছিল, কিন্তু জনসম্মতি ছিল না। উনি বলেন যে রাষ্ট্র ক্ষমতা টিকে থাকে দুই পায়ে দাঁড়ায়। একটা হচ্ছে বল প্রয়োগের ক্ষমতা, আইন, পুলিশ, নিরাপত্তা, প্রশাসনিক বল, আর কনসেন্ট বা জনসম্মতি, সামাজিক সম্মতি, ন্যারেটিভ, সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, জোট ইত্যাদি। শুধু শক্তি বা বল দিয়ে টেকা যায় না, আবার শুধু নৈতিক আবেদন দিয়ে টেকা যায় না। টেকসই ক্ষমতায় টিকে থাকার জন্য দুইটাই লাগে, এই দুইটা ব্যালেন্স লাগে। তাহলে রাষ্ট্র যে বল প্রয়োগের যন্ত্র, সেটার সাথে ইসলামপন্থীরা কিভাবে ডিল করবে? ক্ষমতায় যাওয়ার আগে পুলিশ, প্রশাসন, রাষ্ট্রীয় ইনস্টিটিউট এদের সাথে কিভাবে ডিল করবে? ক্ষমতায় যাওয়ার আগে তিনটা খুব স্পষ্ট জিনিস লাগে। মরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা তো লাগেই। একটা দল নৈতিকভাবে গ্রহণযোগ্য হইতে হয়, তাদের একটা কমিটেড বেস থাকতে হয়। জামাত এনসিপির সেটা আছে, প্রায় 40% মতো একটা শক্ত সমর্থন আছে। 2 নাম্বার হইতেছে ইলেকটোরাল ভায়াবিলিটি। যেমন ক্ষমতায় যাইতে আমরা দেখতে পারতেছি যে 50% বেশি ভোট লাগে। এর মধ্যে আছে সুইং ভোটার আছে, আরবান মিডল ক্লাস আছে, খুবই দরিদ্র ভাসমান লোক আছে, বিজনেস কমিউনিটি আছে, আন্তর্জাতিক সংস্থা আছে,
আন্তর্জাতিক সম্প্রদায় আছে। এইটা জনসম্মতির আর একটা কিন্তু গভীরতর সংস্করণ। শুধু নৈতিক সমর্থন না, প্রশস্ত একটা রাজনৈতিক সামাজিক ব্রড বেজ একটা সামাজিক গ্রহণযোগ্যতা লাগে ক্ষমতায় যেতে হইলে। এই ব্রড বা প্রশস্ত সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আমরা পরে দেখব। 3 নাম্বার হইতেছে গভর্নিং ক্রেডিবিলিটি, বা ক্ষমতায় যায় টিকে থাকতে পারবে কিনা। সেটা বলতে কি বোঝায়? তার প্রশাসনিক দক্ষতা আছে কিনা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে কিনা, আন্তর্জাতিক সম্পর্কে ব্যালেন্স রাখতে পারবে কিনা, যে রাষ্ট্রীয় নীতিগুলো আছে সেই নীতিগুলোর ধারাবাহিকতা রাখতে পারবে কিনা। এটাই রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিক। তো রয় বলতেছেন যে ইসলামপন্থীরা খুব স্ট্রং আইডেন্টিটি বেস বানাইতে পারে, কিন্তু আধুনিক বহুত্ববাদী সমাজে একটা ব্রড কোয়ালিশন, একটা ব্যাপক ভিত্তিক কোয়ালিশন না বানাইলে ক্ষমতায় যাওয়া কঠিন। ইসলামপন্থীর একটা মরাল ক্ল্যারিটি থাকে, খুব চমৎকার নৈতিক বৈধতা, মোরালি সতের একেবারে চূড়ান্ত সৎ, কিন্তু সোশ্যাল রিচ সীমিত হয়ে যায়। এইখানে কোয়ালিশনটাকে এক্সপান্ড করা ছাড়া ইলেকট্রাল ব্রেক থ্রু বা ইলেকশনে জিতে আসা সম্ভব হয় না। এই মোরাল লেজিটিমেসি যেটা আছে সেটা রাজনৈতিক কার্যকারিতায় রূপ নিচ্ছে না। এটাকে মোরাল লেজিটিমেসিকে এই রাজনৈতিক কার্যকারিতায় রূপ দেওয়াটাই হতেছে আসল কাজ। তার উপরে বাংলাদেশে বাস্তবতা অনেকদিন থেকে রাজনীতি একটা নতুন জিনিস দাঁড়িয়েছে, ক্ষমতায় টিকে থাকাই হইতেছে আসল কথা। নৈতিকতা পরে, এনে ক্ষমতা যেন নিজেই নৈতিকতার জায়গা নিয়ে ফেলছে। আর ক্ষমতাবান, আমি যাদেরকে বাঙ্গু এলিট বলি, তারা যেভাবেই হোক ক্ষমতাকে ধরে রাখে, তাদের ক্ষমতার বৈধতার জন্য ন্যারেটিভ তৈরি করে, তার জন্য বুদ্ধিজীবী আছে, মিডিয়া আছে। আমি একটা এক্সাম্পল দেখাই। বিএনপি ক্ষমতায় আসার পরে ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে মিডিয়াতে, প্রফেসর ইউনূস নাকি বাংলাদেশে দারিদ্র বাড়ায় দিয়ে গেছে, দারিদ্র বাড়িয়ে দিয়ে বিদায় দারিদ্রের জাদুঘরের শিরোনাম এক, ভিতরে টেক্সট এক। সবকটা কিন্তু বসুন্ধরা গ্রুপের পত্রিকা, দেখেন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, এমনকি ডেইলি সান, সবগুলোতে একই নিউজ। এরা আগে আমাদের নিয়ে সাইবার সন্ত্রাসী বলে 3-4 কলামে স্টোরি করতো, হাসিনা পলানোর পরে মাপটাপ চাইয়া প্রত্যাহার করছে স্টোরিগুলো, আবার ঘুরে মাগুর স্যাং, বিপদে পরে আবার সে একই ভুল করে। অফিসিয়াল দারিদ্র পরিসংখ্যানের সর্বশেষ জরিপ হয়েছে এটা 2022 সালে। এই অনুযায়ী দারিদ্র কমছে আগের বছরগুলোর তুলনায়। এখন পর্যন্ত 24 থেকে 26 এই সময়কালের জন্য সরকার, বিশ্ব ব্যাংক বা বিশ্ব কোনো সংস্থা থেকে আন্তর্জাতিকভাবে প্রকাশিত চূড়ান্ত দারিদ্রের হার নিয়ে কোনো সার্ভে নাই। কই পাইলো এর ডেটা? পায় নাই। বিএনপি কয়ে দিচ্ছে প্রফেসর ইউনূস কত খারাপ অবস্থা দিয়ে গেছে সেটা দেখাইতে হবে, তাই দেখাইতেছে পত্রিকাগুলা। এভাবে মিডিয়া সত্য নির্মাণ করে। ইলেকশনের আগে সব মিডিয়া একসাথে জামাত এনসিপি জোটের পিছে লাগলো, কভারেজ কমাই দিল। এভাবে এরা সত্য উৎপাদন করে। গত এপিসোডে দেখাইছিলাম আর এক বয়ান রেডি করতেছে, ঋণ বোঝা বাড়াই দিয়ে গেছে প্রফেসর ইউনূসের সরকার, দেখেছেন না? এইভাবেই ট্রুথ প্রোডাকশন বা সত্যের নির্মাণ ক্ষমতার অংশ। ক্ষমতা শুধু পুলিশ দিয়ে টিকে না, ন্যারেটিভ দিয়েও টিকে। আমরা এই সোশ্যাল মিডিয়া দিয়া মেইন স্ট্রিম মিডিয়ার সাথে পাইরে উঠি নাই ইলেকশনের সময়। তার উপরে আর একটা জিনিস আছে, কি সেটা? জামাত ক্ষমতায় আসবে শুনলে পুরো এস্টাবলিশমেন্ট, আমলাতন্ত্র, এলিট, এরা যে বন্দোবস্ত চলে কাইপা উঠে একেবারে। আসল কারণ হইতেছে যে এরা তো এমন একটা সিস্টেম করে তুলছে যেখানে চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। জামাত ক্ষমতায় আসলে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন নুরুল কবির কি বলে, বিএনপি কে নাকি নাকে রুমাল চাইপে ভোট দিচ্ছে জামাত ইসলাম থেকে বাঁচার জন্য। শুনেন আগে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? আমি যদি ধরেও নি 1971 জামাত ইসলামের ভূমিকার জন্য ভোট দেয় নাই, তাহলে তো 1971 যার জন্ম হয় নাই তারও বয়স আজকে 56 বছর, তাই না? সে জামাতের কি দেখে, কি থেকে বাঁচতে নাকে রুমাল চেপে বিএনপি কে ভোট দিল? জামাত থেকে বাঁচতে চায় কারণ তারা মনে করে যে জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটা তো বলতে পারে না। বলে নারীদের বন্দি করবে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে, দেশকে আফগানিস্তান বানাবে। আর নুরুল কবির মনে করে সন্ধ্যা গেলে ঢাকা ক্লাবে গিয়ে মাল টানতে পারবে না, ওটা বন্ধ হয়ে যাবে। নুরুল কবির যে কইছে জামাতের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কে ভোট দিচ্ছে, জামাত করবে এটা কি যেটা দেখে ভয় পাইছে নুরুল কবিরেরা? আমি তো আর কিছু দেখি না যে মদ খেতে না পারা ছাড়া। বাংলাদেশে সৎ মানুষ হইলে, নৈতিক হইলে খুব সমস্যা, খুবই সমস্যা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমার পেশা থেকে। আপনি যদি সৎ প্র্যাকটিসিং ডাক্তার হন, আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত চক্রের মধ্যে ঢুকতেই হবে, এর মধ্যে ঢুকে যেতে হবে। আপনি প্র্যাকটিসই করতে পারবেন না এর মধ্যে না ঢুকলেন। আপনি সৎ থাকতে চাইবেন, পারবেন না, পারবেনই না, একেবারেই পারবেন না। রুগী পাবেন না। রুগী যায় যেখান থেকে, ওই যে ফন্ডেক্স,